বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। কারচুপি অনিয়মের ঘটনায় 2020 সালের ভোটের ফল বাতিল করলেন ট্রাইব্যুনাল। আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার, 24 তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা, বললেন নাহিদ। রাজনৈতিক উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার গুজব রটনা। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। শেষ কর্মদিবসে অফিস শেষে বাড়ির পথে লাখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চে নেই চিরচেনা ভোগান্তি। অনেকটাই নির্বিঘ্ন ঈদযাত্রা। ভাড়াও বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে। প্রচুর জাম। এখন ওই গাড়ির রাস্তা থাকলে তো বাইরে যাইতে যাইতে রাইত হয়ে যাবে। এই জন্য আমরা এর আগে যাচ্ছি। নতুন বাংলাদেশ গঠনে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। চীনের বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার। ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন চিফ প্রসিকিউটর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গণহত্যার 2 মামলার খসড়া প্রস্তুত। আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড। রাষ্ট্রের অনুকূলে অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের। বেলারুশের সীমান্তবর্তী এলাকা থেকে 4 মার্কিন সেনার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। 48 ঘণ্টায়ও হদিস না পাওয়ায় মৃত ঘোষণা ন্যাটোর। মানতে নারাজ লিথুয়ানিয়া। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হলো বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় আজ শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেন আদালত। আইনজীবীরা জানান, গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে বাধা রইল না ইশরাক হোসেনের। আর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি। খুবই আশাবাদী যে নৌকারই বিজয় হবে। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও সে নির্বাচনে শুরু থেকেই ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসব অভিযোগে মেয়র নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এই মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। বলেন, ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত, তাই বাতিল করা হলো শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ। একই সাথে বিজয়ী ঘোষণা করা হয় বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে। রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই ইশরাক হোসেনের। আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, আদালতে ন্যায় বিচার পেয়েছেন, তবে শপথ নেয়ার বিষয়টি নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। 2020 সালের 3 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছর ধরে যারা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার দাবিতে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, দেশের স্বার্থে যে কারো সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চান বলেও জানান নাহিদ ইসলাম। এই আহাজারি প্রিয় মানুষের জন্য, এই কষ্টের তীব্রতা, নারী ছেঁড়া ধন, সন্তান হারানোর। 2021 সালে মোদির আগ্রাসন বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে মারা যান বেশ কয়েকজন। সেই শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। আলোচনা সভায় অংশ নেয় শহীদ পরিবারের সদস্যসহ গুম ফেরত কয়েকজন, তুলে ধরেন দুঃসহ সেসব স্মৃতি। এডিসি হারুনের নাম শুনেছেন না? এডিসি হারুন চোখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করেছিল আমাদের সহযোদ্ধাদেরকে। রিমান্ডে এমন নির্যাতন নিপীড়ন করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। হাসিনার পেটুয়া বাহিনী সেখানে জোতা পরে, মসজিদের যে একটা আদব রয়েছে, একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেটার তোয়াক্কা না করে মসজিদের ভিতরে সন্ত্রাসী কায়দায় সেখান থেকে আমাকে গ্রেফতার করেছে। ভারতের সহায়তায় শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারতকে খুশি করা, একটা নতজন পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল। এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। যারা 15 বছর হাসিনা নিপীড়নের শিকার হয়েছে তাদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা বলেও মন্তব্য করেন এনসিপি প্রধান। গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম। আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল। আগের আমলও ছিল, এখনও ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। আলোচনা সভায় পিলখানা ট্র্যাজেডি, মোদি বিরোধী আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগেই ছড়িয়েছে উৎসবের আমেজ। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। সকাল থেকে সড়ক ও রেলপথে ছিল না বাড়তি চাপ। তবে অফিস ছুটির পর বাড়ির পথ ধরেছেন অনেকে। এতে মহাসড়কগুলোতে বাড়ছে গাড়ির চাপ। সড়কপথে যাত্রী সেবা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় এড়াতে কঠোর র্যাব। যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ রেল সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক। এবার ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। বাসে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন?
লোপা, যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল সে কারণে আজকে ছুটির পরপরই মূলত বাড়ির পথে যে ঈদযাত্রা সেই চাপটি আসলে বাস টার্মিনালগুলোতে বেড়েছে। বিশেষ করে আমি যদি বলি শ্যামলীর পর থেকে গাবতলী পর্যন্ত এই পুরো এলাকাটি জুড়ে মূলত উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের যে রুটের যাত্রীরা তারা এই জায়গা দিয়ে আসলে এই এলাকাটিগুলোতে মূলত কাউন্টারগুলো, এবং এইখানে মূলত যাত্রীদের চাপ এবং যারা কাউন্টারে বা বাস পরিবহন সংশ্লিষ্ট তারা যেটি বলছেন যে এই চাপটি গতকাল 25 তারিখ থেকে বেড়েছে, তবে আজকে যেহেতু শেষ কর্মদিবস এই চাপটি গত দুদিনের চেয়ে কিছুটা বেশি। এবং এখানে আজকে যারা অনেকেই আছেন যে অনলাইনে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অনলাইনে টিকিট কেটেছেন বা অগ্রিম টিকিট কেটেছেন, কিন্তু আজকে অনেকেই আছেন যারা একটি অনিশ্চয়তায় ছিলেন, যারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন তারা এক ধরনের অনিশ্চয়তা ছিলেন ছুটি নিয়ে যে আরও অফিস করতে হবে না, কিন্তু যাদের আজকে এরকম অনিশ্চয়তার পর যখন দেখা গেছে যে ছুটি হয়েছে তারা তাৎক্ষণিক বাস স্ট্যান্ডগুলোতে এসেছেন, কিন্তু এসে দেখেন টিকিট পাননি। সেক্ষেত্রে তারা এই এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘোরাঘুরি করছেন এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগটি সেটি প্রত্যেকেরই ছিল, কারণ যারা অগ্রিম টিকিট কেটেছেন তারাও বলছেন যে অগ্রিম টিকিট ছাড়ার পর থেকে আসলে বাসের যে বাড়তি ভাড়া, অর্থাৎ এসি নন এসির ক্ষেত্রে যদিও বিআরটিএ থেকে নন এসি বাসের টিকিটের ভাড়া নির্ধারণ করা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু 200-300 ক্ষেত্র বিশেষে 400 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু নন এসির যে ভাড়া সেটি দ্বিগুণ হারে নেওয়া হচ্ছে। যেখানে 1500 টাকা ভাড়া সেখানে নেওয়া হচ্ছে 2500 টাকা, 2400 টাকা, 2800 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার মহাসড়কের খবর জানবো। আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন হোসেন আলী বাবু। বাবু, গাজীপুরে আপনি আছেন চন্দ্রাতে, সেখানে তো যানজট সবসময় লেগে থাকে আর ঈদের সময় তো আরো বেশি গাড়ির চাপ থাকে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন মহাসড়কের? এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে একেবারেই ব্যতিক্রম নয়। দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, যাত্রীদের উপস্থিতি যেমন তেমন যানবাহনের উপস্থিতি রয়েছে। আসলে প্রত্যেকটি জায়গাতেই আসলে গাড়ি জটলা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে আসলে দেখতে পাচ্ছি। আসলে আজকে সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস ছিল, সেই কর্মদিবসের পর থেকে আসলে সন্ধ্যার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে গাড়ি কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আরেকটি বিষয় আসলে যাত্রীদের একটি ভোগান্তি আসলে না বললেই নয়। আসলে এই যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কাউন্টার বন্ধ থাকার কারণে যে যাত্রীগুলো আসলে এখানকার যেসব কর্মদিবসে যারা বাড়ি থেকে বের হয়েছেন, নিজ বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, তারা কিন্তু আসলে কাউন্টার বন্ধ থাকার কারণে টিকিট কাটতে পারছে না। সেখানে আসলে তাদের 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপর হচ্ছে যেসব গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আসলে ভাড়াও অনেক বেশি চাচ্ছে। এখান থেকে আসলে তারা চন্দ্রমোড় থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে সামনে গিয়ে সেখানে হচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছে। ট্রাকে আসলে যে জায়গায় ভাড়া হচ্ছে 1200 টাকা, 1600 টাকা, সেখানে তারা 600-700 টাকা হলে যেতে পারছে। তো সেখানে আরেকটি বিষয় যে ট্রাকের যে রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, উঠানোর কারণে আসলে এই যে গাড়িগুলো যেসব ঢাকা থেকে ছেড়ে আসছে, গাবতলী থেকে, মহাখালী থেকে উত্তরবঙ্গের দিকে যাবে, সেগুলো আসলে সেই ট্রাক ওভারটেক করে যেতে পারছে না, যার কারণে দীর্ঘ সারি এবং দীর্ঘ জটলা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লেনটা, সেই লেনে একদম ফ্লাইওভার পর্যন্ত আসলে এই জটলা দেখা যাচ্ছে। তো পুলিশ নানাভাবেই চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে কাজ করার জন্য। কয়েকটি খাড়াজোড়া নামে একটি জায়গা আছে, সেখানে কিন্তু আসলে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে আমরা জানতে পেরেছি। সেটা আসলে পুলিশ সেখানে গিয়েছেন, কাজ করছেন। সেই জটলা শেষ হলে আসলে সরাতে পারলে এই যানজট অনেকটাই স্বাভাবিক হবে। লোপা, বাবু, আপনাকেও ধন্যবাদ ঘরমুখ মানুষের খবর জানানোর জন্য। আমরা এবার সদরঘাটে যেতে চাই। তানভীর সিদ্দিক টিপু আছেন সেখানে। টিপু, সদরঘাটের কি অবস্থা দেখছেন? ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে চাই। লোপা, আজ কিন্তু বৃহস্পতিবার এবং ঈদের আগে সবশেষ কর্ম দিবস ছিল, ফলে সন্ধ্যার পরেই কিন্তু সদরঘাটে মানুষের যে ভিড়, কাঙ্ক্ষিত ভিড় বলা যেতে পারে, সেই ভিড় কিন্তু কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করছি যে কিছুটা কিন্তু যে সেই চিরচেনা রূপে ফেরার চেষ্টা করছে লঞ্চঘাট। মূলত সন্ধ্যার পরে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 7টায়।
এবং পরবর্তীতে আরও কিছু লঞ্চ 8টা নাগাদ ছেড়ে যাবে এবং তারপরে বরিশাল এবং ভোলাগামী যে লঞ্চগুলো রয়েছে এগুলো বেশিরভাগই সন্ধ্যা রাত 9টার দিকে এগুলো ছেড়ে যাবে। এবং যারা লঞ্চের যারা চালক আছেন, যারা কর্মীরা আছেন, তারা যেমনটি বলছেন যে খুব বেশি মানুষের ভিড় তারা কয়েক বছর ধরেই পান না। এবং বিআইডব্লিউটিএ থেকে যেটি জানানো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে লঞ্চ কিন্তু রাখা আছে প্রত্যেকটি রুটের জন্য, ফলে যাত্রীরা যেন একটু সতর্ক হয়ে একটু ধীরে সুস্থে লঞ্চগুলোতে আরোহণ করেন এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের যাত্রা শেষ করেন। ফলে সেই দিকটাতেও বিআইডব্লিউটিএ নজর রাখছে এবং আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশকে তারা আইন শৃঙ্খলার কাজ করছেন এবং বলা যেতে পারে মোটামুটি নির্বিঘ্নেই কিন্তু লঞ্চ সদরঘাট লঞ্চের মাধ্যমে যারা তাদের বাড়ি পৌঁছাতে চান বা বাড়ি ফিরতে চাচ্ছেন ঈদযাত্রা, তাদের ঈদযাত্রা কিন্তু বেশ নির্বিঘ্নেই চলছে। লোপা। টিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, রেলপথে ঈদযাত্রায় ভিড় কেমন দেখছেন? যাত্রীদের যাত্রা নিয়ে কি বলছেন তারা? লোপা, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু ঈদের জন্য যে মানুষ যারা রয়েছে তাদের ভিড় কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে গত বছরের তুলনায় যে উপচে পড়া ভিড় আমরা দেখি অন্যান্য বিগত বছরগুলোতে, সেই উপচে পড়া ভিড় কিন্তু এখন নেই। আর ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটা ট্রেন এসেছে। এটি হচ্ছে কিশোরগঞ্জের গন্তব্যে রওনা হবে 11 সিন্দুর গুথুরি নামের ট্রেনটি। এই ট্রেনটি কিন্তু আসলে 7টা 13 মিনিটে আসার কথা এবং বেশ কিছুক্ষণ কয়েক মিনিট আগেই কিন্তু আসলে চলে এসেছে বলা চলে। তো এখন কিন্তু বলা যায় যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় আমরা কথা যদি বলতে চাই, কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় কিন্তু নেই। আসলে একদম সময় মতো কিন্তু ট্রেন আসলে আসছে এবং মানুষজন খুব স্বস্তিতে বাড়ি ফিরছে। এটা আমরা মানুষকে দেখে, মানুষের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি। মানুষজন বলছেন যে আসলে বিগত বছরগুলোতে যেরকম উপচে পড়া ভিড় আসলে দেখা যায়, এবছর কিন্তু ওই ধরনের উপচে পড়া ভিড় আসলে নেই। এবং আজকে যেহেতু সপ্তাহের ঈদের আগে শেষ কর্মদিবস এবং এই শেষ কর্মদিবস হওয়াতে কিন্তু আজকে অনেকেই অফিস শেষ করে তারা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং মানুষজন এরপরও আসলে যাবে। কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবেই তারা কন্ট্রোল করছে এবং এই কারণে কিন্তু আসলে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম বা কোনো ধরনের কোনো ভিড় ওরকম আমরা লক্ষ্য করতে পারছি না। তবে ঈদের ঘরমুখী মানুষের যে ভিড় এবং তারা যে স্বাচ্ছন্দ্যে আসলে বাসায় যেতে পারছে, তাদের বাড়ি ফিরতে পারছে, এটা কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পারছি। বিজয়, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুরু হয়েছে ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা 9 দিনের ছুটি। বিষয়টি বিবেচনা করে রাজধানী ঢাকা সহ সারা দেশেই থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সতর্কতা। স্বরাষ্ট্র সচিব বলেন, আল্লাহর রহমতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন দীর্ঘ ছুটির কারণে প্রভাব পড়বে না অর্থনীতিতে। অন্যদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন এবার ঈদের আগে প্রায় সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হয়েছে। যারা দিতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের টানা 9 দিনের ছুটিতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা শেষ দিনে, তাই তারা ছিল দ্রুত অফিস শেষ করার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবরা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে কমিটি। অর্থ উপদেষ্টা জানান, ঈদের দীর্ঘ ছুটির কারণে প্রভাব পড়বে না অর্থনীতিতে। উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে রাজধানীতে বিশেষ টহল ও তল্লাশি সহ সারা দেশের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে
যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকব। ঈদের আগে বেতন ভাতা না দেয়ায় ভালুকার রোয়ার পোশাক কারখানার মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে মামলা ও হুলিয়া জারি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বলেন, সরকারের চাপের কারণে টিএনজেড গ্রুপ গাড়ি বিক্রি করে পরিশোধ করেছে বেতন ভাতা। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব। হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। বেতন দিতে না পারা কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিককে ঋণও দিয়েছে সরকার। শ্রম উপদেষ্টা জানান, এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে ঋণের অর্থ আদায় করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নানা চ্যালেঞ্জ থাকলেও কাজ করে যাচ্ছে সরকার। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025, যেখানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় সকাল 9:30টায় বক্তব্য রাখেন তিনি। ডক্টর ইউনুস বলেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাংলাদেশে বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতির ব্যাপারে কথা বলেন তিনি। জোর দেন একতাবদ্ধ হয়ে এশিয়ায় বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. অন্তর্বর্তী সরকার প্রধান কথা বলেন খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে। দাবি করেন, বর্তমানে এমন এক অর্থনৈতিক কাঠামোর অনুসরণ করা হচ্ছে যা ভোগবাদকে উৎসাহিত করে। আহ্বান জানান টেকসই অর্থনৈতিক মডেল অনুসরণের, যা মুনাফার চেয়ে মানুষ ও প্রকৃতিকে প্রাধান্য দেবে। The dominant economic model thrives on limitless consumption. It justifies over extraction of resources and environmental degradation. প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তনশীল বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। জোর দেন একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির ব্যাপারে, যা অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। We must shift towards sustainable economic models that prioritize people. যা অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. The destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. সম্মেলনের মাঝে অনুষ্ঠিত হয় সাইডলাইন বৈঠক। বিডা চেয়ারম্যানের সাথে চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের প্রেসিডেন্ট চেন সিচেংয়ের একটি সাইডলাইন বৈঠক হয়। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনানের বোয়াও গেস্ট হাউসে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সাইডলাইন বৈঠক হয় চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউর সাথে। তিনি জানান, ব্যাংকটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরে সাহায্য করবে। ব্যাংকটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। চীন ও পশ্চিমা উৎপাদনকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশকে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার ব্যাপারে জোর দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কৌশলগত অবস্থান ও দক্ষ মানব সম্পদ থাকায় বাংলাদেশ হতে পারে আরেকটি উৎপাদন কেন্দ্র। শীর্ষ চীনা বেসরকারি উৎপাদনকারীদের জন্য বাণিজ্য করিডোর গড়ে তোলা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। তানভীর মৌসুম, যমুনা নিউজ। চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাপরিচালক কু ডংউইয়ের সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস। এফএও মহাপরিচালক বলেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি শুরু করবে। চীনে বাংলাদেশের কৃষি পণ্য রফতানির জন্য একটি নতুন প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বৈঠক করেন বিএফএ চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন চান। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচুকের সাথে। সাক্ষাতে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা, বাংলাদেশে গম ও সার আমদানি পরিকল্পনা এবং গ্যাসপ্রমের গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা করেন। একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য। প্রসিকিউশন শাখার এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেফতার, এগোচ্ছে না তদন্তের কাজ। এসব কথা স্বীকার করে খোদ চিফ প্রসিকিউটর জানিয়েছেন,
তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে, জড়িতদের ছাড় দেওয়া হবে না। এদিকে গণ অভ্যুত্থানের সময় চানখারপুলে হত্যা মামলার খসড়া রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এ নিয়ে 2টি মামলার তদন্ত রিপোর্ট মোটামুটি প্রস্তুত। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও 22 জন আসামি পালিয়ে যায়। আবার তদন্ত সংস্থার টিম তদন্ত করতে গিয়ে আলামত পাচ্ছে না। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য যে ফাঁস হচ্ছে, গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছেন গণহত্যার বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। জিকে শামীমের 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। এটা প্রসিকিউটর হিসেবে আমি তো 27-এর 1 ধারায় যেহেতু সাজা প্রমাণিত হয়েছে সেটাই সন্তুষ্ট, কিন্তু মানি লন্ডারিং আইনেও আমরা প্রমাণের যথেষ্ট আলামত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হননি, সেটি আমাদের কমিশন বিবেচনা করবে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে তারা বিবেচনা করে চিন্তা করবে যে এটার বিরুদ্ধে আপিলে তারা যাবেন। গভর্নমেন্টের কাছ থেকে টেন্ডার পেয়ে থাকি, আমি সেখানে যদি 10% টাকা যদি প্রফিট করে থাকি 550 কোটি টাকা, অর্থাৎ আজকে আমার মামলাই হয়েছে কেবল 297 কোটি টাকা সংক্রান্তে। এবং এই মামলার আরেকটা বিষয় হচ্ছে যে তদন্তকারী জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে 166 প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্নমত এবং 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে দলটির নেতারা। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্নমত পোষণ করে দলটি। প্রার্থীদের বয়স কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সব রাজনৈতিক দল যে সব বিষয়ে একমত হবে তার ভিত্তিতে এগোনো উচিত, তবে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। ঈদের কেনাকাটায় সরগরম দক্ষিণ এশিয়ার বৃহত্তম যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রেদওয়ান, ঈদের একেবারেই আর হাতে সময় নেই, কেমন চলছে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা? লোপা সাপ্তাহিক শেষ কর্মদিবস শেষে কিন্তু অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন যমুনা ফিউচার পার্কে তাদের শেষ মুহূর্তের কেনাকাটাটি শেষ করতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের পর থেকেই কিন্তু যমুনা ফিউচার পার্কে বেশ অনেকটা ভিড় বেড়েছে। সাথে সাথে ক্রেতারা বলছিলেন যে তাদের নিত্য প্রয়োজনীয় শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটিই মূলত তারা আজকে করতে আসছেন। মূলত যমুনা ফিউচার পার্কে কিন্তু জামা কাপড় ছাড়াও যে বিভিন্ন গ্রোসারি আইটেম এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যেসব সামগ্রী সেগুলোও কিন্তু যমুনা ফিউচার পার্কে পাওয়া যায় হোলসেল ক্লাবে,
যার কারণে আসলে শুধুমাত্র যে ঈদের কেনাকাটা তাই না, নিত্য প্রয়োজনীয় ঘরের সামগ্রী কেনার জন্যও কিন্তু অনেকে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন এখন পর্যন্ত। এবং এই শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু যমুনা ফিউচার পার্কে কিন্তু থাকছে বিশেষ ছাড়। ক্রেতারা ন্যূনতম 2000 টাকার কেনাকাটা করলেই কিন্তু তাদের জন্য বিশেষ রাইফেল ড্রর ব্যবস্থা রয়েছে, যেগুলো দিয়ে তারা আসলে বিভিন্ন ধরনের উপহার সামগ্রীও কিন্তু তারা পেয়ে যায়। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এই রাতে মহান আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। এ ব্যাপারে আরও জানব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, মসজিদে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? লোপা, হাজার বছরের শেষ রাত ইসলাম ধর্মাবলম্বীদের যারা রয়েছেন মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রজনী আজকে, যে রাতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়েছিল এবং যেখানে আল্লাহ বলছেন যে হাজার বছরের শ্রেষ্ঠতম রাত হিসেবে এটিকে অবতীর্ণ করা হয়েছে এবং এই রাতে ফজিলত অনেক গুণ বেশি। অর্থাৎ ইসলাম ধর্ম মতে বা বিভিন্ন তাফসির মতে আল্লাহ এই সন্ধ্যার পরপরই বা অর্থাৎ ইফতারের পর একবারে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করতে থাকেন যারা কারা পাপী আছে, কারা ঋণগ্রস্ত আছে, কারা অসুস্থ আছে, তাদের সব ধরনের চাওয়া আজকে পূরণ করার দিন। অর্থাৎ আল্লাহর কাছে সব ধরনের গুনাহ মাফের দিন আজকে, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মওকুফের দিন আজকে, অসুস্থ যারা রয়েছেন তাদের সুস্থতা কামনার দিন। অর্থাৎ সব কিছু মিলে যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। যদিও এখনও তেমন মুসল্লি আসেনি, যেহেতু ইফতার হয়েছে কিছুক্ষণ আগে। এখন এশার আজান হচ্ছে, এশার আজানের পরে এশার নামাজ, তারপর তারাবি নামাজ শেষ করে মূলত সারা রাত ইবাদত বন্দেগী এবং জিকির আজকারের মাধ্যমে মুসলমান। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রহস্য কাটছে না লিথুয়ানিয়ায় নিখোঁজ 4 মার্কিন সেনাকে ঘিরে। লাপাত্তা হওয়ার 48 ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি কোনো হদিস। কোনো প্রমাণ না পেলেও নেটো ওই 4 সেনাকে মৃত ঘোষণা করেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে লিথুয়ানিয়া। পূর্ব লিথুয়ানিয়ার সীমান্তবর্তী এক অঞ্চলে ন্যাটোর অন্যান্য বাহিনীর সাথে নিয়মিত মহড়া করছিল মার্কিন সেনারা। এ সময় হঠাৎ করেই উধাও হয়ে যায় 4 মার্কিন সেনাকে বহনকারী M88 হারকিউলিস মডেলের একটি সাজোয়াজান। বেলারুশ সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে হাওয়া হয়ে যায় সাজোয়াজানটি। রহস্যজনক এ ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো হদিস মেলেনি নিখোঁজ 4 সেনার। সন্ধান পেতে চলছে জোরালো অভিযান। অন্যান্য দেশের বাহিনীর পাশাপাশি তৎপর সীমান্তরক্ষীরা। হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হচ্ছে তল্লাশি অভিযানে। এদিকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জলাশয়ের ডুবন্ত অবস্থায় সাজোয়াজানটির পাওয়ার দাবি করে মার্কিন সামরিক বাহিনী। সেটির ভিত্তিতেই কিনা তা না জানালেও ন্যাটো মহাসচিব বলছেন মারা গেছেন ওই 4 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের 4 নিখোঁজ সেনার খবর পেয়েছি। তারা লিথুয়ানিয়ার একটি ঘটনায় মারা গেছেন। এটা প্রাথমিক খবর, এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। অবশ্যই এই ঘটনা দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিন্তু লিথুয়ানিয়ার সামরিক বাহিনীর দাবিকে ঘিরে ভিন্ন দিকে মন নেয় পরিস্থিতি। দেশটির দাবি নিখোঁজ 4 মার্কিন সেনার মৃত্যুর কোনো সুনিশ্চিত প্রমাণ মেলেনি। এই মুহূর্তে খুবই জটিল একটি উদ্ধার অভিযান চলছে। অবশ্যই কিছুটা সময় লাগবে। আমরা আরও একবার বলতে চাই, তাদের মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা কোনো মরদেহ পাইনি, তাই তাদের মৃত বলাটা এখন ভুল হবে। এমন পরিস্থিতিতে মার্কিন সেনাদের অবস্থা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ লিথুয়ানিয়া। বর্তমানে বাল্টিক দেশটিতে 1000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।